আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আমরা গতকালকে পার্ট 1 হচ্ছে ক্লাস করেছি সাধারণ জ্ঞান আন্তর্জাতিক অংশের। আমরা আজকে পরের একটা পার্ট নিয়ে তোমাদের সাথে আলোচনা করব এবং ইন ডিটেলস হচ্ছে আমরা একটু বোঝার চেষ্টা করব। বুঝে বুঝে পড়লে হবে কি যে তোমার জিনিসগুলো হচ্ছে একটু কঠিন, তো মনে থাকবে ভালো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে ওকে, আমরা আজকে তাহলে হচ্ছে শুরু করি। আমাদের পরের হচ্ছে পার্ট, সেটা প্রাচীন সভ্যতা দিয়ে তোমার হচ্ছে আছে। সেই প্রাচীন সভ্যতা, এখানে যে তোমার হচ্ছে কোশ্চেনটা আছে যে বর্ণমালা আবিষ্কারের কৃতিত্ব কোন সভ্যতার। ঠিক আছে, যেহেতু এখানে বলছে যে বর্ণমালা আবিষ্কারের যে কৃতিত্ব, সেই কৃতিত্ব কোন সভ্যতার, এখানে আমরা জানি যে অ্যান্সার কি দেওয়া আছে, গ দেওয়া আছে। কিন্তু বাকি যে সভ্যতাগুলো আছে, এই সভ্যতাগুলো কে কি করেছে তার একটা তোমাদেরকে একটু ওভারভিউ দেই, তাহলে আমাদের জন্য খুব ভালো হবে। ঠিক আছে, কারণ সভ্যতা থেকে কিন্তু এবার একটা কোশ্চেন আসতে পারে, কারণ বিগত বছরগুলো মেডিকেল এডমিশন টেস্ট কোশ্চেন অ্যানালাইসিস করে দেখা গেছে প্রায় তোমার 7 থেকে 8টা কোশ্চেন মেডিকেল এডমিশন টেস্টে এই সভ্যতা থেকে আসছে। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি। প্রথমে আসি যে প্রাচীন সভ্যতার যদি আমরা বলি যে সবচেয়ে প্রাচীন কোনটা, আমরা যদি সভ্যতা যদি হিসাব করি, সবচেয়ে প্রাচীন সভ্যতা আমরা বলি যে মেসোপটেমিয়া সভ্যতা। ঠিক আছে, মেসোপটেমিয়া তোমার হচ্ছে সভ্যতা হচ্ছে সবচেয়ে প্রাচীন। এখন এর আবার তোমার হচ্ছে 4টা ভাগ আছে। ঠিক আছে, এই 4টা ভাগগুলো হচ্ছে কি কি, একটা তোমার হচ্ছে সুমেরীয়। ঠিক আছে, ধরো যে তোমার হচ্ছে সুমেরীয়, তারপর আরেকটা তোমার হচ্ছে অ্যাশেরীয়, বেবিলনীয়। ঠিক আছে, আর হচ্ছে ক্যালোডীয়। তাহলে এই যে অ্যাশরীয়, বেবিলনীয়, বেবিলনীয়, আর একটা হচ্ছে ক্যালোডীয়। এছাড়া আরও তোমার হচ্ছে অনেকগুলো তোমার হচ্ছে সভ্যতা আছে। ফিনিশীয় সভ্যতা, এখানে দেখো অপশনের মধ্যে দেওয়া আছে ফিনিশীয় সভ্যতা, গ্রিক সভ্যতা, মিশরীয় সভ্যতা। ঠিক আছে, তো আমরা সবগুলো সভ্যতাতে আসলে ইম্পর্টেন্স কি কি জিনিস আছে, এই জিনিসগুলো হচ্ছে আমরা একটু দেখে নেই। যেমন হচ্ছে সুমেরীয় যদি আমি বলি, সুমেরীয় সভ্যতার হচ্ছে একটা সবচেয়ে মানে ভালো একটা আবিষ্কার হচ্ছে কি, চাকা আবিষ্কার করছে তোমার হচ্ছে সুমেরীয় সভ্যতা। ঠিক আছে, এই যে সুমেরীয় সভ্যতা, এবং তোমরা যদি বলো যে এটাকে হচ্ছে আমরা সবচেয়ে সুসংগঠিত একটা সভ্যতা বলি, তার মানে সুসংগঠিত সভ্যতা এটা। ঠিক আছে, সুসংগঠিত তোমার হচ্ছে সুসংগঠিত তোমার হচ্ছে সভ্যতা। তার মানে এই যে চাকা আবিষ্কার করছে কারা, সুমেরীয়রা, এবং সুসংগঠিত তোমার হচ্ছে একটা সভ্যতা। এছাড়াও এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে উন্নত তোমার হচ্ছে সেচ ব্যবস্থাও তোমার হচ্ছে এরা করেছে। আরেকটা জিনিস যদি বলি, এদের লিপি, লিপি তোমার হচ্ছে কিউনিফর্ম লিপি। ঠিক আছে, কিউনিফর্ম তোমার হচ্ছে লিপি এরা আবিষ্কার করেছিল, এই লিপিতে তারা হচ্ছে লিখত। এছাড়াও আমরা যদি বলি যে চন্দ্রপঞ্জিকা, হ্যাঁ, চন্দ্রপঞ্জিকা, এই চন্দ্রপঞ্জিকা তোমার হচ্ছে কে আবিষ্কার করছে, এটা হচ্ছে সুমেরীয়। তাহলে হচ্ছে মুখস্থ করে ফেলে এখনই যে সুমেরীয়দের তোমার হচ্ছে আবিষ্কার কি কি আছে। তাহলে দেখো সুমেরীয়দের আবিষ্কার কি কি আছে, এখানে চাকা আবিষ্কার করছে, তোমরা একটু মুখস্থ করে ফেলবা সাথে সাথে। ঠিক আছে, তাহলে তোমাদের জন্য ভালো হবে। চাকা আবিষ্কার করেছে, সুসংগঠিত তারা, এবং উন্নত তোমার হচ্ছে সেচ ব্যবস্থা হচ্ছে তারা দিয়েছে। এছাড়াও কিউনিফর্ম তোমার হচ্ছে লিপি, এই লিপিতে তারা হচ্ছে লেখাপড়া করতো। এছাড়া তোমার হচ্ছে চন্দ্রপঞ্জিকা, এই চন্দ্রপঞ্জিকাটা দিয়েছে কারা, এগুলো সবগুলো তোমার হচ্ছে সুমেরীয়রা তোমার হচ্ছে দিয়েছে। ঠিক আছে, আচ্ছা, এরপরে সুমেরীয়র পর যদি আমরা দেখি কি আসবে, তাহলে যে তোমার হচ্ছে ফিনিশীয়, যেটা তোমরা হচ্ছে এখানে আছে অপশনে, সেই ফিনিশীয় যদি হচ্ছে আমরা দেখি, তাহলে ফিনিশীয় তোমার হচ্ছে এখানে যেটা আছে যে বর্ণমালা, এই যে তোমার হচ্ছে নাম্বার 1 হচ্ছে বর্ণমালা। এছাড়াও আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে তাদের একটা লিখন পদ্ধতি। ঠিক আছে, মানে মূলত তোমার হচ্ছে লিখন পদ্ধতি, অনেক জায়গায় তো তোমার হচ্ছে লিখন পদ্ধতি আছে। ঠিক আছে, এই লিখন পদ্ধতিটা মূলত তোমার হচ্ছে এই ফিনিশীয় থেকেই মেইন মানে পূর্ণতা পেয়েছে এই লিখন পদ্ধতি। তার মানে হচ্ছে লিখন পদ্ধতি একটা, আর আরেকটা তোমার হচ্ছে বর্ণমালা, এইটা তোমার হচ্ছে ফিনিশীয়দের তোমার হচ্ছে আবিষ্কার। তার মানে তোমরা হচ্ছে লিখে নিতে পারো, একটা হচ্ছে বর্ণমালা আর একটা তোমার হচ্ছে লিখন পদ্ধতি। আচ্ছা, এরপরে এখানে যে অপশনে আছে মিশরীয়, সেই মিশরীয়রা হচ্ছে কি করেছে আমরা একটু দেখি। এটা হচ্ছে দুইটা জিনিস আছে মিশরীয়দের, একটা তোমার হচ্ছে পিরামিড, হ্যাঁ, একটা হচ্ছে পিরামিড। ঠিক আছে, আর আরেকটা এদের হচ্ছে লিপির নাম হচ্ছে হায়ারোগ্লিফিক্স। ঠিক আছে, এই হায়ারোগ্লিফিক্স তোমার হচ্ছে লিপি আছে, এই দুইটা জিনিস হচ্ছে
মিশরীয় সভ্যতার। তাহলে দেখো আমরা কয়েকটা জিনিস হচ্ছে পড়লাম যে মিশরীয় সভ্যতা তোমার হচ্ছে পিরামিড, হায়ারোগ্লিফিক্স। সুমেরীয় সভ্যতা কি কি আছে? সুমেরীয় সভ্যতা আমরা একটু আগে পড়েছি, চাক আবিষ্কার করেছে, উন্নত সেচ তারা দিয়েছে, আর কি দিয়েছে? তাদের হচ্ছে সুসংগঠিত, ঠিক আছে, এবং তাদের একটা হচ্ছে কিউনিফর্ম তোমার হচ্ছে লিপি ছিল, ঠিক আছে। এটা গেল তোমার হচ্ছে সুমেরীয়। ফিনিশীয় কি? ফিনিশীয় তোমার হচ্ছে লিখন পদ্ধতি, আর তোমার হচ্ছে কি বর্ণমালা। এবার আসো আরো কিছু জিনিস আছে, যেমন হচ্ছে সিন্ধু সভ্যতা যদি হচ্ছে আমরা বলি, সিন্ধু সভ্যতা, ঠিক আছে। সিন্ধু সভ্যতা, হ্যাঁ, তা সিন্ধু সভ্যতা তোমার হচ্ছে কি আছে? দুইটা শহর আছে তোমরা জানো, এবং একটা মুভি কিন্তু ছিল, ঋত্বিক রোশনের একটা মুভি ছিল। সেই মুভিটার নাম তোমরা একটু কমেন্ট করে জানাও তো, একটু দেখি তোমরা পারতেছো কিনা। ঋত্বিক রোশনের একটা হচ্ছে মুভি ছিল, সেই মুভিটার নাম হচ্ছে কি মহেঞ্জোদারো, ঠিক আছে। এই যে মহেঞ্জোদারো, ঠিক আছে। তাই এই যে তোমার মহেঞ্জোদারো যে তোমার হচ্ছে শহর, সেই শহরটা তোমার ছিল সিন্ধু সভ্যতায়, ঠিক আছে। আর আরেকটা জিনিস হচ্ছে যে পরিকল্পিত তোমার হচ্ছে নগর, পরিকল্পিত নগর ব্যবস্থা তোমার হচ্ছে চালু করেছিল এই তোমার হচ্ছে সিন্ধু সভ্যতা, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে সিন্ধু সভ্যতা হচ্ছে মহেঞ্জোদারো, আর পরিকল্পিত তোমার হচ্ছে নগর। এখানে আরো কিছু তোমার হচ্ছে সভ্যতা আছে, যেমন হচ্ছে অ্যাশেরীয় তোমার হচ্ছে সভ্যতা। অ্যাশেরীয় সভ্যতা যদি বলি, দ্রাঘিমা আর হচ্ছে তোমার হচ্ছে অস্ত্র, ঠিক আছে, অক্ষাংশ দ্রাঘিমাংশ, অক্ষাংশ দ্রাঘিমাংশ, ঠিক আছে। এই অ্যাশেরীয়টা মনে রাখা তোমার হচ্ছে সহজ, হ্যাঁ। কিভাবে? তোমার হচ্ছে অতে অক্ষাংশ, অতে তোমার হচ্ছে অ্যাশেরীয়। আবার অস্ত্রবিদ এরা ছিল, অস্ত্রবিদ, অতে তোমার হচ্ছে অস্ত্র, অতে তোমার হচ্ছে অ্যাশরীয়। আরেকটা আছে বৃত্তকে সে তারা 360 ডিগ্রিতে ভাগ করেছিলেন, বা 360 ডিগ্রি যে বৃত্ত হয় সেটা তারা হচ্ছে আইডেন্টিফাই করেছিলেন। এগুলো তোমার হচ্ছে অ্যাশরীয় সভ্যতা। আচ্ছা, এরপরে আরেকটা সভ্যতা আছে তোমার হচ্ছে বেবিলনীয় সভ্যতা। এই বেবিলনীয় তোমার হচ্ছে সভ্যতাতে, বেবিলনীয় সভ্যতাতে তোমার হচ্ছে এই সভ্যতার হচ্ছে জনককে জানো? হাম্বুরাবিকে তোমার হচ্ছে এই সভ্যতার হচ্ছে জনক বলা হয়, হাম্বুরাবি। এখন এই হাম্বুরাবি আইন তাদের আছে, ঠিক আছে। হাম্বুরাবি আইন হচ্ছে তাদের আছে, এই জন্য এটাকে তোমার হচ্ছে মানে সভ্যতার নামানুসারে বা জনকের নামানুসারে বলা হয়েছে হাম্বুরাবি আইন, ঠিক আছে। এটার আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে তোমার পৃথিবীর যে প্রাচীন মানচিত্র, পৃথিবীর তোমার হচ্ছে প্রাচীন মানচিত্র হচ্ছে আমরা পাবো এই বেবিলনেই হচ্ছে আমরা পাবো, সেটা হচ্ছে গাথুন শহরে, ঠিক আছে। এই প্রশ্নটা একবার আসছিল, ঠিক আছে। গাথুন শহরে যে পৃথিবীর তোমার হচ্ছে প্রাচীনতম মানচিত্র পাওয়া যাবে, সেটা তোমার হচ্ছে এই বেবিলনীয়। তাহলে এই যে তোমার হচ্ছে মোটামুটি এই হচ্ছে সভ্যতা, ঠিক আছে। তো এই সভ্যতার মধ্যে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো পড়লেই মোটামুটি তোমাদের হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে এখানে দেখো বর্ণমালা আবিষ্কারক তাহলে হচ্ছে কে? ফিনিশীয়রা, ঠিক আছে, গেল। এরপর আমরা পরের পেজে আসি। মাদার তেরেসা নিম্নের কোন দেশে জন্মগ্রহণ হচ্ছে করেছেন? মাদার তেরেসা তোমরা জানো, মাদার তেরেসা হচ্ছে কে? একজন বিখ্যাত আলবেনীয় ধর্মযাজক ছিলেন, ঠিক আছে। ইনি ধর্মযাজক, এবং 1979 সালে, 1979 সালে ইনি কিন্তু তোমার হচ্ছে নোবেল পুরস্কার পেয়েছিলেন। নোবেল পান তোমার হচ্ছে শান্তিতে, ঠিক আছে, শান্তিতে নোবেল পান। বলতো আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস অর্থনীতিতে নোবেল পান না শান্তিতে নোবেল পান? তোমরা একটু কমেন্ট করে হচ্ছে জানাবা, ডক্টর মোহাম্মদ ইউনূস শান্তিতে নোবেল পান না তোমার হচ্ছে অর্থনীতিতে নোবেল পান? এটা কমেন্ট করে তোমরা হচ্ছে জানাবা, ঠিক আছে। আর এই মাদার তেরেসা ইনি হচ্ছে 1979 সালে নোবেল তোমার হচ্ছে শান্তি পুরস্কারে ভূষিত হন। তবে এনার জন্ম এখানে যেহেতু বলতেছে, জন্ম তোমার হচ্ছে আলবেনিয়ার, তবে এনার ভারতীয় নাগরিকত্ব আছে। এই নাগরিকত্ব তোমার হচ্ছে ভারতেরও তোমার হচ্ছে আছে, ঠিক আছে। এবং ভারতেই মূলত উনি এই ওনার যে ধর্ম, সেই ধর্মটা হচ্ছে প্রচার করেছেন, ঠিক আছে। তাহলে গেল এটা। এরপরে আমরা আসি, নিম্নের কোন শহরটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক সদর দপ্তর নয়? কথা হচ্ছে তোমার আঞ্চলিক সদর দপ্তর আসলে আছে কয়টা, এটা জানতে হবে, এবং এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। আঞ্চলিক সদর দপ্তর কিভাবে? আমরা একটু দেখি যে টোটাল আঞ্চলিক সদর দপ্তর হচ্ছে এদের 5টা, ঠিক আছে। তোমার হু এর বিশ্ব স্বাস্থ্য সংস্থার হচ্ছে আঞ্চলিক সদর দপ্তর আছে 5টা। তার মধ্যে আমরা গত ক্লাসে যে আমাদের পার্ট 1 যে ক্লাস আছে, সেই ক্লাসে কিন্তু আমরা একটা আঞ্চলিক সদর দপ্তর পড়েছিলাম। সেটা কোথায় বলতো? সেটা তোমার হচ্ছে নয়াদিল্লি, ঠিক আছে। এই নয়াদিল্লি তোমার হচ্ছে আঞ্চলিক তোমার হচ্ছে সদর দপ্তর, ঠিক আছে। এটা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশগুলো আছে, সেই দক্ষিণ পূর্ব এশিয়ার দেশের তোমার হচ্ছে নয়াদিল্লি, ঠিক আছে।
এরপরে আসা আমরা আমেরিকা অঞ্চল, যেটা হচ্ছে উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা বা তোমার হচ্ছে দক্ষিণ আমেরিকা আছে না, সেই আমেরিকা অঞ্চলের তোমার হচ্ছে ওয়াশিংটন ডিসিতে, ঠিক আছে, ওয়াশিংটন ডিসিতে, এটা হচ্ছে আঞ্চলিক সদর দপ্তর, ঠিক আছে। এরপরে আমরা যদি ইউরোপের কথা যদি চিন্তা ভাবনা করি, তাহলে ইউরোপেরটা তোমার হচ্ছে ডেনমার্কের কোপেনহেগেনে, ঠিক আছে, ইউরোপের সদর দপ্তর হচ্ছে কোপেনহেগেন, ঠিক আছে, এটা হচ্ছে ডেনমার্ক। আচ্ছা, এরপরে আসো তোমার হচ্ছে ফিলিপাইনের মেনিলাতে তোমার হচ্ছে আরেকটা আছে, সেটা হচ্ছে আচ্ছা, পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় যদি আমরা বলি, সেটা হচ্ছে মেনিলা, ফিলিপাইন, ঠিক আছে, ফিলিপাইনে তোমার হচ্ছে মেনিলাতে, মেনিলা। আর মধ্যপ্রাচ্য যদি আমরা বলি, সে মধ্যপ্রাচ্যেরটা হচ্ছে ইয়াতে আছে, তোমার হচ্ছে মিশরের কায়রো শহরে আছে, মিশরের কায়রো শহরে, ঠিক আছে। আর আরেকটা যেটা আছে আফ্রিকার, যেটা সে আফ্রিকার তোমার হচ্ছে ব্রাজ্যভ্যালি, যেটা হচ্ছে কঙ্গোতে অবস্থিত, ঠিক আছে, আফ্রিকার তোমার হচ্ছে কঙ্গোতে। এই হচ্ছে 1 2 3 4 5 6, সরি 6টা, 5টা তো না, তোমার হচ্ছে 6টা। তাহলে এই যে আঞ্চলিক সদর দপ্তর তোমার হচ্ছে মোটামুটি এই বিশ্ব স্বাস্থ্য সংস্থার হচ্ছে 6টা, ঠিক আছে। তাহলে আমাদের দেখো দক্ষিণ পূর্ব এশিয়ার হচ্ছে নয়াদিল্লি, তোমার আমেরিকার হচ্ছে তোমার ওয়াশিংটন ডিসি, ইউরোপের তোমার হচ্ছে কোপেনহেগেন, ফিলিপাইনের তোমার হচ্ছে মেনিলাতে তোমার হচ্ছে পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, আর আরেকটা তোমার হচ্ছে মিশর, সেই মিশর তোমার হচ্ছে মধ্য আফ্রিকার, সরি মধ্যপ্রাচ্যের, আর কঙ্গো তোমার হচ্ছে উত্তর আফ্রিকার। তাহলে এখানে দেখো কোন শহরটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার হচ্ছে আঞ্চলিক সদর দপ্তর নয়, তাহলে এখন হচ্ছে হিসাব করো, কলম্বো, শ্রীলঙ্কা, ঠিক আছে। এখানে মিশরের অনেকে বলে তোমার হচ্ছে কায়রো, আবার হচ্ছে আলেকজান্দ্রিয়াতেও তোমার হচ্ছে মানে আছে, তার মানে এখানে দেখো কলম্বো তোমার হচ্ছে হবে অ্যান্সার, যে এটা হচ্ছে শ্রীলঙ্কার হচ্ছে কলম্বো, এটা হচ্ছে অ্যান্সার নয়, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা আসি পরের হচ্ছে টপিকস, নিম্নের কোন রাষ্ট্রটি সার্কভুক্ত দেশ নয়। এটা আমরা গতকালকের হচ্ছে প্রশ্ন অলরেডি পড়েছিলাম, যে আমাদের 8টা সার্কভুক্ত দেশ। গতকালকের প্রশ্নে কি ছিল? গতকালকের প্রশ্নে ছিল যে সর্বশেষ সার্কভুক্ত দেশ হচ্ছে তোমার হচ্ছে কোনটা। আমরা জানি যে আফগানিস্তান হচ্ছে সর্বশেষ সার্কভুক্ত দেশ। তাহলে এখানে দেখো মিয়ানমার, এই যে মিয়ানমার নিয়ে গতকালকে গত পরশুদিন দেখলাম যে হচ্ছে খবরের কাগজে দেখলাম যে মিয়ানমার হচ্ছে আমাদের হচ্ছে নাফ নদীর হচ্ছে ওপারে, মিয়ানমার হচ্ছে রাখাইন যারা আছে, ঠিক আছে, আরাকান যে রাজ্যটা আছে, সেই আরাকান রাজ্যটা কিন্তু আমাদের ওখানে বিদ্রোহীদের দখল হয়ে গেছে, এখন নাকি ওরা বাংলাদেশ দখল করবে, এটা একটা গুজব আর কি ছড়াইছে ইন্ডিয়ান যে তোমার হচ্ছে নিউজ চ্যানেলগুলো আছে। যাই হোক, মিয়ানমার নিয়েও তোমার হচ্ছে অনেক ইয়ে আছে। তো মিয়ানমার কিন্তু হচ্ছে আমাদের সার্কভুক্ত দেশ নয়। এখানে পাকিস্তান, আফগানিস্তান, মালদ্বীপ এগুলো তোমার হচ্ছে আছে। এবার সব পৃথিবীর মতোই নতুন আবিষ্কৃত গ্রহের হচ্ছে নাম, এটা আমরা জানি যে তোমার হচ্ছে HD 85512 হচ্ছে বি। এটা তো তোমার হচ্ছে একবারে সহজ একটা কোশ্চেন। এরপরে আসি, এই যে দেখো কোন সভ্যতায় প্রতিদিনকে 12 জোড়া ঘন্টায় তোমার হচ্ছে এটা হচ্ছে ক্যালোডীয় সভ্যতা, ঠিক আছে। এই ক্যালোডীয় সভ্যতা তোমার হচ্ছে 12 জোড়া ঘন্টা মানে হচ্ছে 24 দিন, এবং সপ্তাহে 7 দিন যেটা আছে, সেই সপ্তাহে 7 দিন তোমার হচ্ছে এই ক্যালোডীয় সভ্যতা হচ্ছে করেন, ঠিক আছে। আর পারস্য রোমান, এটা বানানটা একটু ভুল আছে, রোমান যেটা আছে গ্রিক, আমরা তো অলরেডি পড়েছি, তাহলে এটা অ্যান্সার হবে তোমার হচ্ছে কি হবে, ক্যালোডীয় সভ্যতা, ঠিক আছে। এরপর আসো মাইকেল পিয়েরে লুইস নিম্নের কোন দেশের হচ্ছে প্রধানমন্ত্রী। এইটা আসলে রিসেন্ট, ওই তৎকালীন তোমার হচ্ছে রিসেন্ট কোশ্চেন, ঠিক আছে। এই জন্য আমরা বলি যে এবারের কোশ্চেনে কিন্তু রিসেন্ট কোশ্চেন কিন্তু আসতে পারে, ঠিক আছে। এখন মাইকেল পিয়েরে লুইস, ওইটা তৎকালীন তোমার হচ্ছে রিসেন্ট, এই জন্য তোমার এটা হাইতি হবে অ্যান্সার। এটা জাস্ট হচ্ছে মুখস্থ করলেই হবে, এখন হয়তো বা আছে কিনা, ঠিক আছে, এটাও তো ইয়া না, হ্যাঁ। এরপরে আমরা আসি বিখ্যাত সুসাহিত্যিক মার্ক টোয়েনের আসল নাম কি। এখন মার্ক টোয়েনের আসল নাম কি, এর মাই তো বলতে পারবো এর আসল নাম আসলে কি, তারপর আমরা একটু হচ্ছে দেখি, হ্যাঁ। মার্ক টোয়েন, এখানে যেহেতু সাহিত্যিকের কথা বললাম, আমরা গতদিন হচ্ছে কি পড়েছি, গতদিন কিন্তু আমরা তোমার হচ্ছে শেক্সপিয়ার সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা হচ্ছে নিয়েছি গত ক্লাসে, তাই না। তা আজকের ক্লাসে আমরা একটু মার্ক টোয়েন সম্পর্কে একটু আলোচনা করি, ঠিক আছে। মার্ক টোয়েন তোমার হচ্ছে ইনি একজন হচ্ছে বিখ্যাত উপন্যাসিক, ঠিক আছে, কিশোর উপন্যাস ইনি হচ্ছে খুবই সুন্দরভাবে হচ্ছে লিখেছে। এখানে তার আসল নাম কিন্তু অ্যান্সারটা দেখো যে ক্লেমেন্স, ঠিক আছে, তার আসল নাম হচ্ছে স্যামুয়েল লেঘর্ন ক্লেমেন্স, ঠিক আছে। আর এই যে চার্লস ওয়েবস্টার, ইনি একজন ইতিহাসবিদ, ইনি টোটাল হচ্ছে কি, ইনি হচ্ছে ইতিহাসবিদ, এটা গেল। আর জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল, এটা তো তোমার এই মরারে তোমরা তো চেনই, ঠিক আছে, এই মরা হচ্ছে কে,
আমাদের যে তড়িৎ চুম্বকীয় তত্ত্ব যে দিয়েছেন সেই তড়িৎ চুম্বকীয় তত্ত্বের হচ্ছে তোমার একজন হচ্ছে জনক, এবং ইনি কিন্তু সম্ভাবনা তত্ত্বও দিয়েছেন, ঠিক আছে, সম্ভাবনা তত্ত্ব দিয়েছেন, এবং উনি একটা সম্ভাব্যতম বেগের হচ্ছে তোমার হচ্ছে সংজ্ঞায়িত তোমার হচ্ছে করেছেন জেমস ক্লার্ক হচ্ছে ম্যাক্সওয়েল, ঠিক আছে। আর টম সাওয়ার হচ্ছে কে? টম সাওয়ার হচ্ছে এই যে সুসাহিত্যিক মার্ক টোয়েন আছে, সেই মার্ক টোয়েনের একটা চরিত্র, ঠিক আছে, একটা সাহিত্যের একটা চরিত্র, মানে উনি যে মার্ক টোয়েন ওনারই একটা লেখার একটা উপন্যাসের চরিত্র হচ্ছে তোমার টম সাওয়ার। তাহলে এখন আমরা আসি একটু মার্ক টোয়েনের কি কি আছে, যত অ্যাডভেঞ্চার আছে মানে লেখা, মানে যা তোমরা হচ্ছে পাবা, যেমন হচ্ছে দ্য অ্যাডভেঞ্চার, ঠিক আছে, অ্যাডভেঞ্চার নিয়ে তোমার হচ্ছে যা আছে সবগুলো লেখা হচ্ছে এই মার্ক টোয়েনের, ঠিক আছে, দ্য অ্যাডভেঞ্চার অফ টম সাওয়ার, ঠিক আছে, এটা একটা তার হচ্ছে লেখা। আরেকটা লেখা যদি হচ্ছে আমরা বলি দ্য অ্যাডভেঞ্চার্স অফ হাকলবেরি ফিন, ঠিক আছে, দ্য অ্যাডভেঞ্চার্স অফ তোমার হচ্ছে হাকলবেরি ফিন, ঠিক আছে। আরেকটা লেখা আছে দ্য সেলিব্রেটেড জাম্পিং, দ্য, এটা একটু এখানে লিখি, দ্য সেলিব্রেটেড জাম্পিং ফ্রক, এই এতটুকু মনে রাখলে হবে, আরো নামটা আছে তো জাস্ট তোমরা হচ্ছে এতটুকু মনে রাখলেই হবে, ঠিক আছে। তাহলে এর তিনটা লেখা হচ্ছে আমরা পড়লাম, একটা হচ্ছে দ্য অ্যাডভেঞ্চার অফ টম সাওয়ার, দ্য অ্যাডভেঞ্চার অফ হাকলবেরি ফিন, আর দ্য সেলিব্রেটেড হচ্ছে জাম্পিং ফ্রক। এই তিনটা জিনিস এই মার্ক টোয়েন এই সাহিত্যিক এগুলো হচ্ছে লিখেছেন, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা পরের প্রশ্নে যাই। তাহলে এখানে অ্যান্সারটা কি হবে? চার্লস ওয়েবস্টার তো ইতিহাসবিদ, ম্যাক্সওয়েল তো সম্ভাবনা তত্ত্ব দিয়েছেন, আর টম সাওয়ার হচ্ছে ওনারই একটা চরিত্র, তার মানে অ্যান্সার হচ্ছে তোমার হচ্ছে ক্লেমেন্স, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা আরেকটু সামনের দিকে আসি। নিম্নের কোন সেতুটি প্রথম ঢালাই লোহা দিয়ে? এটা একটা হাস্যকর কোশ্চেন। হাস্যকর কোশ্চেন কেন? কারণ দেখো বলেই তো দিছে যে লোহা, বিশ্বের কোন সেতুটি প্রথম ঢালাই লোহা দিয়ে তৈরি, তো বলেই তো দিছে লোহা, তাই অ্যান্সার কি হইব? অ্যান্সার হাস্যকর, ঠিক আছে না? তো এটা নিয়ে আর হচ্ছে আলোচনা করার হচ্ছে দরকার নেই। আমরা আর একটু সামনের দিকে আসি। নিম্নের কোন সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইতালিয়ান এবং জার্মান বাহিনী ব্রিটিশ অধিভুক্ত উত্তর আফ্রিকা আক্রমণ করে, ঠিক আছে। এখন দেখো এখানে একটু তোমার হচ্ছে একটু আলোচনা হচ্ছে আমরা করি, বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে। হ্যাঁ, তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে যদি আলোচনা করতে হয়, এখানে তোমার হচ্ছে ঠোকাঠুকি হয়েছে। কিন্তু জার্মানি কিন্তু আগে কি রকম ছিল জানো? এ হচ্ছে তোমার হচ্ছে সবচেয়ে মানে পাওয়ার দেখাইতে চাইতো, মানে সে সব দেশকে তোমার হচ্ছে একটা সাম্রাজ্যে, মানে ব্রিটিশ যেমন সাম্রাজ্য ছিল ঠিক সেরকম হচ্ছে তারা একটু সবগুলোরে হচ্ছে কি মানে দখল করতে চাইতো, এরকম একটা তার হচ্ছে বিশেষ করে হিটলারের হচ্ছে এরকম একটা টেন্ডেন্সি ছিল, ঠিক আছে। তো পরবর্তীতে হিটলারের সাথে তোমার হচ্ছে মোটামুটি সবারই হচ্ছে একটু ঠোকাঠুকি ছিল। তো হিটলারের সাথে তোমার হচ্ছে জয়েন করছে ইতালি, ঠিক আছে, এবং ইতালি এবং হচ্ছে তোমার হচ্ছে জার্মানি, আর আরেকটা ছিল তোমার হচ্ছে জাপান। তার মানে অক্ষ শক্তি, এদেরকে আমরা বলি যে অক্ষ শক্তি, ঠিক আছে। অক্ষ শক্তিতে ছিল ইতালি, ঠিক আছে, প্লাস হচ্ছে জার্মানি, প্লাস হচ্ছে জাপান, ঠিক আছে, জাপান। এরপরে আসি মিত্র শক্তিতে, তাহলে হচ্ছে কারা ছিল প্রথমে? এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন হয় তখন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র আগে তোমার হচ্ছে কিন্তু ছিল না। প্রথমে ছিল কারা? প্রথমে তোমার হচ্ছে দুইটা দেশ ছিল, সেই দুইটা দেশের নাম হচ্ছে একটা হচ্ছে ফ্রান্স আর একটা তোমার হচ্ছে ব্রিটেন বা ইউকে, ঠিক আছে। এখন ফ্রান্স কিন্তু প্রথমবার কিন্তু ধরা খাইছিল, মানে জার্মানির কাছে ফ্রান্স কিন্তু ধরা খাইছে, মানে প্রথমবার পরাজিত হয়েছে। তখন ফ্রান্স তোমার আমন্ত্রণ জানাইছে যুদ্ধে, মানে হ্যাঁ পরাজিত হয়ে, এখন যেমন হচ্ছে আপা পরাজিত হয়েছে, আপা পরাজিত হয়ে এখন কারে টানছে, আমাদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে কারে তোমরা জানো, ঠিক আছে। ইন্ডিয়াকে ধরো যে আমাদের বিরুদ্ধে একটু অপপ্রচারে লেলিয়ে দিয়েছে, ঠিক সেরকম ফ্রান্স হাইরা গেছে জার্মানির কাছে হাইরা গেছে। এখন ফ্রান্স টানছে কারে? তোমার হচ্ছে যুক্তরাষ্ট্রে টানছে। তখন তোমার হচ্ছে যুক্তরাষ্ট্র 41 সালে এসে তোমার হচ্ছে যুদ্ধে তোমার হচ্ছে জয়েন করছে, ঠিক আছে, যুক্তরাষ্ট্র। এছাড়াও তোমার হচ্ছে সোভিয়েত ইউনিয়ন যে ছিল, সেই সোভিয়েত ইউনিয়নও তোমার হচ্ছে মিত্র শক্তিতে এখানে হচ্ছে ছিল, ঠিক আছে, সোভিয়েত ইউনিয়ন। তাহলে এই যে এই রাষ্ট্রগুলো হচ্ছে আমাদের তোমার হচ্ছে মিত্র শক্তিতে ছিল। আর সোভিয়েত ইউনিয়ন কিন্তু বর্তমান রাশিয়া, ঠিক আছে, রাশিয়া, তারপর তুর্কমেনিস্তান, তারপর হচ্ছে কিরগিজস্তান,
কাজাকিস্তান, ঠিক আছে, এই রাষ্ট্রগুলো তোমার হচ্ছে সোভিয়েত ইউনিয়নের পরে এটা তোমার হচ্ছে ভেঙে অনেকগুলো রাষ্ট্র হয়েছে। তাহলে এই যে অক্ষ শক্তি আর মিত্র শক্তি, এই জায়গাটা হচ্ছে আমাদের জন্য হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখন আসো আসলে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে আক্রমণ যে করছে না, মূলত দুইটা বা তিনটা আক্রমণ সবচেয়ে জোরালো আক্রমণ ছিল। ওই তিনটা আক্রমণ হচ্ছে তোমাদের একটু জানতে হবে। সে আক্রমণ জোরালো কি কি ছিল? প্রথমে 40 সালের কথাই হচ্ছে আমরা বলি। এই যে এখানে যে প্রশ্নটা আসছে সেই 40 সালের কথা। সেই 40 সাল হচ্ছে কি, দেখো যে এখানে দ্বিতীয় বিশ্ব ইতালি এবং জার্মান বাহিনী তোমার ব্রিটিশ, এই যে ব্রিটিশ, সেই ব্রিটিশ অধিভুক্ত উত্তর আফ্রিকাতে আক্রমণ করে প্রথম তোমার হচ্ছে 1940 সালের 10 ডিসেম্বর। ঠিক আছে, 1940 সালের 10 ডিসেম্বরে ওরা হচ্ছে আক্রমণ করে বসলো। ঠিক আছে, পরে তোমার হচ্ছে পরের বছর তোমার হচ্ছে 1941 সালের 7 ডিসেম্বর আরেকটা তোমার হচ্ছে আক্রমণ হয়। সেই আক্রমণটা কে করে জানো? সেই আক্রমণটা তোমার হচ্ছে যুক্তরাষ্ট্র জাপানে করে। ঠিক আছে, যুক্তরাষ্ট্র করে কোথায়? জাপানে। সে জাপানের কোথায়? পার্ল হারবারে। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যে যুক্তরাষ্ট্র জাপানের পার্ল হারবারে কবে তোমার হচ্ছে আক্রমণটা করে। যেমন এই কোশ্চেনটা আসছে, ঠিক এরকম তোমার হচ্ছে কোশ্চেন আসতে পারে। তাহলে হচ্ছে এটা কত? 1941 সালের তোমার হচ্ছে 7 ডিসেম্বর। তাহলে দুইটা আক্রমণ হইলো, একটা 10 ডিসেম্বর 1940 উত্তর আফ্রিকাকে আক্রমণ করে ইতালি আর জার্মান, আর 1941 সালে তোমার হচ্ছে 7 ডিসেম্বর 40 সালের এটা গেল, 41 সালে তোমার হচ্ছে জাপানে তোমার হচ্ছে পালার। এখন জাপানে আরো তোমার হচ্ছে আরেকটা ইয়া হয়, সেটা হচ্ছে 6 আগস্ট আরেকটা হামলা হয়। ঠিক আছে, সেটা তো হিরোশিমাতে। এটাও তোমার হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র আক্রমণটা হচ্ছে করে হিরোশিমাতে। কোন বোমা ফালাইছে কও দেখি হিরোশিমাতে? 6 আগস্ট 1945। 6 আগস্ট 1945 সালে যে আক্রমণটা, এবং এরপরে তোমার হচ্ছে বিশ্বযুদ্ধটা শেষ হয়। 6 আগস্ট 1945 হিরোশিমাতে তোমার হচ্ছে লিটল বয় নামে হচ্ছে একটা বোমা তোমার হচ্ছে ফালানো হয়। ঠিক আছে, লিটল বয়, এটা হচ্ছে হিরোশিমাতে। আর 9 আগস্ট তোমার হচ্ছে 1945 এখানে তোমার হচ্ছে নাগাসাকি, জাপানের তোমার হচ্ছে, ঠিক আছে, নাগাসাকিতে আক্রমণ করে। সেটা হচ্ছে ফ্যাটম্যান নামে একটা বোমা। ঠিক আছে, ফ্যাটম্যান নামে হচ্ছে বোমা। এর পরে তোমার হচ্ছে এই আগস্টে তোমার হচ্ছে এই আক্রমণটা হয়েছে। আর সেপ্টেম্বরে তোমার হচ্ছে 2 সেপ্টেম্বর তোমার হচ্ছে 1945 তোমার দ্বিতীয় বিশ্বযুদ্ধের তোমার হচ্ছে অবসান হয়ে যায়। এই যে গতকালকে আমি তোমাদের হচ্ছে ক্লাসে বলেছিলাম যে জাতিসংঘের 5টা স্থায়ী রাষ্ট্র ছিল। জাতিসংঘের 5টা স্থায়ী রাষ্ট্র এখনকার বর্তমান যে তোমার হচ্ছে জার্মানি বা তোমার হচ্ছে সুপার পাওয়ার, ধরো যে তোমার এখন কে আছে, জাপানও কিন্তু এখন বর্তমান সুপার পাওয়ার আছে। তাহলে জাপান আর জার্মানি কেন নাই? কারণ বিশ্বযুদ্ধের তোমার হচ্ছে অক্ষ শক্তিতে ছিল জার্মানি, জাপান এবং ইতালি। ইতালিও কিন্তু ওই সময় খুব টাউটারা ছিল। ঠিক আছে, মানে খুব টাউট রাষ্ট্র ছিল। জাপানও টাউট রাষ্ট্র ছিল। যুক্তরাষ্ট্র জাপানে শুধুমাত্র এই দুইটা বোমা ফালানোর পর, লিটল বয় আর হচ্ছে ফ্যাটম্যান ফালানোর পর জাপান একবারে টাইট হয়ে গেছে গা, আর টাউটামি শেষ হয়ে গেছে গা। ঠিক আছে, এই জন্য যেহেতু ওরা অক্ষ শক্তি, ওরা যেহেতু পরাজিত হয়েছে, এই জন্য জাতিসংঘের স্থায়ী 5টা রাষ্ট্রের মধ্যে এই জার্মানি, জাপান বা তোমার হচ্ছে ইতালিকে রাখা হয়নি। ঠিক আছে, তাহলে এখানে তাহলে দেখো আমরা হচ্ছে কয়েকটা সাল পড়লাম। একটা তোমার হচ্ছে মেইন সাল পড়লাম 1940 আফ্রিকা আক্রমণ করেছে। 41 যুক্তরাষ্ট্র জাপানের পার্ল হারবারে তোমার হচ্ছে ইয়া করেছে। আর তোমার হচ্ছে 45-এ হিরোশিমা নাগাসাকিতে, এবং 45-এর 2 সেপ্টেম্বর এই তোমার হচ্ছে বিশ্বযুদ্ধের পতন হয়ে যায় বা বিশ্বযুদ্ধ শেষ হয়ে যায়। ঠিক আছে, গেল। এরপরের কোশ্চেনে যাই। নিম্নের কাকে গ্রিকদের ফার্টিলিটির হচ্ছে দেবী ধরা হয়? এটা কিন্তু একটু কঠিন আছে। মানে কঠিন বলতে এই যে তোমার দেবতাগুলোর নাম যে লিখছে না এখানে, এই দেবতাগুলোর নামগুলোও হয় নাই। ঠিক আছে, তোমরা যদি সার্চ দিলে দেখবা যে এটিস নামে কোনো দেবতাই নেই, আল্লাহর রহমত। ঠিক আছে, ওটা হচ্ছে থেটিস নামের আছে, ওটার নাম হচ্ছে থেটিস। ঠিক আছে, কিন্তু এখানে লিখছে কি এটিস, মানে বিষয়টা হাস্যকর। আবার ওই যে সিরিয়াস আছে না, ও সিরিয়াস নামে কোনো দেবতা নাই, আছে কি জানো? সেরেস বা এরেস। ঠিক আছে, সেরেস বা এরেস, মানে এ আরেক হাস্যকর জিনিস। ঠিক আছে, তো তারপর আমরা একটু কয়েকটা হচ্ছে দেবতা জিনিসগুলো হচ্ছে আমরা একটু করে ফেলি, যেহেতু গ্রিকের দেবতা আসে, তার মানে এখানে যে কয়েকটা আছে এই কয়েকটা ছাড়াও আমরা আরো 2-4টা হচ্ছে দেবতার নাম একটু পড়ে ফেলি। হ্যাঁ,
সেটা একটু দেখি তোমাদের। যেমন সিরেস বা তোমার হচ্ছে বা এরেস যেটা আছে, সে তোমার হচ্ছে কিসের দেবতা? সে হচ্ছে তোমার হচ্ছে কৃষি দেবতা, ঠিক আছে, সে হচ্ছে কৃষি দেবতা। এটিস বা তোমার হচ্ছে থেটিস যে আছে না, সে হচ্ছে জল, সমুদ্রের দেবতা, সমুদ্র বা ঠিক আছে জলের হচ্ছে দেবতা, ঠিক আছে। আর আসো অ্যাজটেক, সেই অ্যাজটেক তোমার হচ্ছে বলিদান, ঠিক আছে, ধরো যে কল ফালাইনের দেবতা, বলিদানের হচ্ছে দেবতা, ঠিক আছে। আরো আছে তোমার উর্বর, কৃষি পানি, উর্বরতার দেবতা, বলিদান একটা, ধরো যে উর্বরতা, উর্বরতার দেবতা। আর ওই যে আর্টেমিস আছে না, সে আর্টেমিস তোমার হচ্ছে শিকার, বন্যপ্রাণী, তারপর হচ্ছে জন্মদান, ঠিক আছে, এবং সতীত্বের দেবী। তাহলে তোমাকে যদি বলে যে সতীত্বের দেবীকে, সতীত্ব, জন্মদান, শিকার, ঠিক আছে, এইগুলার দেবী হচ্ছে তোমার এই আর্টেমিস, বুঝছো? এই এই কয়েকটা জিনিস হচ্ছে আমরা পড়ে ফেললাম। আরো অনেকগুলো দেবী আছে ভাই, এটি তোমাদেরকে বললাম না, কারণ এটি তোমাদের মনেও থাকবে না, হুদাই বলে লাভও নাই, ঠিক আছে। তাহলে এই যে কয়েকটা আছে অপশনে, এই কয়েকটা হচ্ছে আমরা একটু পড়ে ফেলবো। সিরিয়াস, কৃষি বা এরেস, এটিস বা থেটিস, ঠিক আছে, এটা তোমার সমুদ্র জল। অ্যাজটেক তোমার হচ্ছে বলিদান বা হচ্ছে উর্বরতা। আর্টেমিস হচ্ছে তোমার হচ্ছে সতীত্ব, জন্মদান, শিকার। তাহলে অপশন দেখো, নিম্নের কাকে গ্রিকদের ফার্টিলিটির দেবী, তার মানে জন্মদানের দেবী হচ্ছে কাকে হচ্ছে আমরা বলি, সেটার নাম হচ্ছে আর্টেমিস। ক্লিয়ার? ওকে, এরপরে আমরা একটু সামনের দিকে আসি। এইটা তোমার হচ্ছে কোশ্চেন, এটা তো জাস্ট ঘটনাটা ঘটছিল তোমার হচ্ছে কোথায়, ইথিওপিয়া, আফ্রিকার তোমার হচ্ছে ইথিওপিয়াতে তোমার হচ্ছে ঘটনাটা হচ্ছে ঘটছে। এটা অ্যান্সার। প্রায় সম্পূর্ণ অস্ট্রেলো পিথিসিন্স হচ্ছে লুসির কঙ্কাল 1974 সালে কোন দেশে আবিষ্কৃত হয়, যেটা তোমার হচ্ছে পেয়েছি আমরা। চলচ্চিত্র সৃষ্টির মূল সূত্রের জনককে, অ্যান্সারটা এখানে ভুল দেওয়া আছে, এটা হাস্যকর। কিভাবে? এখানে যতগুলো নাম আছে, এই যে হেনরি ল্যাংলোয়া, কি নাম সুন্দর, আল্লাহ রহমত, খালি একটা বাংলা নাম মানে আছে, ওটাই খুব মানে ভালো লাগে। বাকিগুলো দেখো জেকুইস রিডেট আর ব্ল্যাক মারিয়া স্টুডিও। এখানে অ্যান্সারটা মূলত হবে ব্ল্যাক মারিয়া স্টুডিও, এইটা হবে অ্যান্সার। অনেক জায়গায় হয়তো বা খ নাম্বার অপশন দেওয়া আছে কিনা আমি জানি না, অ্যান্সার দেওয়া আছে কিনা জানি না, কিন্তু অ্যান্সার আসলেই হবে এটা হচ্ছে ব্ল্যাক মারিয়া স্টুডিও। কারণ এই স্টুডিও থেকেই তোমার হচ্ছে বিশ্বের প্রথম যে চলচ্চিত্র, সেই প্রথম তোমার হচ্ছে চলচ্চিত্রটা এখান থেকেই তোমার হচ্ছে প্রকাশিত হয়, ঠিক আছে। প্রথম চলচ্চিত্র এই ব্ল্যাক মারিয়া স্টুডিও, সেই স্টুডিও থেকে তোমার হচ্ছে আসে। যেহেতু নামগুলো আসলে আমি খুঁজে পাই নাই, তবে অ্যান্সার তোমার হচ্ছে ব্ল্যাক মারিয়া স্টুডিও হওয়ার চান্স হচ্ছে এখানে বেশি, ঠিক আছে, গেল। এরপরে আমরা আরেকটু সামনের দিকে আসি। পৃথিবীর মোট বরফের কত ভাগ হচ্ছে অ্যান্টার্কটিকাতে আছে? তোমরা পরিবেশ রসায়নে অলরেডি পড়েছো, হিমবাহ, তুষারপাত, তুষার আচ্ছাদন পড়ছো না? সেই হিমবাহ, তুষারপাত, তুষার আচ্ছাদনে এটা আছে। আবার এটা যদি বিজ্ঞান হিসাব করো, কারণ এটা কিন্তু হচ্ছে ইয়ার থেকে দিয়েছে, মানে বিসিএস কোশ্চেন থেকে তোমার এই কোশ্চেনটা ওই সময় হচ্ছে আসছিল, বিসিএস কোশ্চেনে কিন্তু এগুলো তোমার হচ্ছে আসে, হ্যাঁ। তো এখানে তোমার হচ্ছে 90% হচ্ছে অ্যান্সার হবে। আর এই যে তোমার হচ্ছে 70% যেটা আছে, 70% কিন্তু তোমার হচ্ছে আমরা যদি হিসাব করি, আমাদের বডিতে যে পানির যে পরিমাণ, সেই পানির পরিমাণ হচ্ছে 70%, 70 থেকে বা 60 থেকে 90% আমরা জানি। আর এই যে 75% তোমরা যদি পরিবেশ রসায়ন, তোমাদের যে বই আছে সেই পরিবেশ রসায়নে হিমবাহ, তুষারপাত, আচ্ছাদন যাও, ওখানে দেখবো যে 74% হচ্ছে হিমবাহ, মানে হচ্ছে বরফ আছে 74%, ঠিক আছে। তো যাই হোক, এটা অ্যান্সার হবে তোমার হচ্ছে কত, বিসিএস থেকে যেহেতু হচ্ছে প্রশ্ন আসে, সেই হিসাবে তোমার হচ্ছে অ্যান্সার হবে 90, ঠিক আছে। এবার আসো, নিম্নের কাকে লেডি উইথ দ্য ল্যাম্প হচ্ছে বলা হয়? এটা তো তোমার হচ্ছে অ্যান্সার হবে কি, ফ্লোরেন্স হচ্ছে নাইটিঙ্গেল হচ্ছে হবে। মাদার তেরেসা সম্পর্কে হচ্ছে আমরা অলরেডি একটু আগে হচ্ছে পড়েছি। আর রানী এলিজাবেথ তো তোমার হচ্ছে প্রথম, ঠিক আছে, ব্রিটিশ সাম্রাজ্যের হচ্ছে প্রথম রানী ছিলেন। আর রানী কিওপ্লেটটা, এটাও তোমার হচ্ছে ফ্রান্সের ইয়া ছিল, হ্যাঁ। যাই হোক, এরপরে আমরা আসি, ফুটবল খেলোয়াড়দের হচ্ছে জার্সিতে নম্বর লাগাবার প্রথা প্রথম কোন সালে, নিম্নের কোন সালে তোমার হচ্ছে আবিষ্কৃত? তোমরা আমাকে একটা অ্যান্সার করো, কমেন্ট বক্সে একটু অ্যান্সার হচ্ছে করো, যে বিশ্বে মানে ফুটবলের প্রথম বিশ্বকাপ, ঠিক আছে, কত সালে হয়, এবং বিশ্বের প্রথম বিশ্বকাপ কে জিতছে, ঠিক আছে, এটা একটু তোমরা আইডেন্টিফাই করে বলো, অপশনে ইয়াতে কমেন্টে বলবা। আরেকটা জিনিস তোমাদেরকে বলি,
আগামীর বিশ্বকাপ মানে 2026 সালের বিশ্বকাপ খেলাধুলা থেকে কিন্তু প্রশ্ন আসবে, এই জন্য কয়েকটা কোশ্চেন তোমাদেরকে একটু জিজ্ঞেস করে রাখি। তোমার হচ্ছে আগামী 2026 সালের ফুটবল বিশ্বকাপ কোন কোন দেশে, কোন তিনটা দেশে বা কোন কোন দেশে তোমার হচ্ছে অনুষ্ঠিত হবে, ঠিক আছে? 2022 সালের ফুটবল বিশ্বকাপ চ্যাম্পিয়ন কোন দেশ, এগুলো সবগুলো একটু কমেন্ট করো, আমি একটু দেখি, ঠিক আছে? 2022 সালে গেল, এবার আসো কোপা আমেরিকা ফুটবলের চ্যাম্পিয়ন দেশ কোনটি? তারপর ইউরো চ্যাম্পিয়ন, রানিং ইউরো চ্যাম্পিয়ন দেশ হচ্ছে কোনটি, ঠিক আছে? স্পেন এদিকে, এদিকে তোমার হচ্ছে আর্জেন্টিনা, এবং 22 বিশ্বকাপে তোমার হচ্ছে ফ্রান্স এবং তোমার হচ্ছে আর্জেন্টিনার মধ্যে খেলা হয়েছে, তোমরা জানো যে আর্জেন্টিনা হচ্ছে জয়লাভ করেছে, ঠিক আছে? এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মানে ফুটবল খেলার আপকামিং। এবং নতুন করে তোমার হচ্ছে 2030 সালে কারা কারা তোমার হচ্ছে ফুটবল তোমার হচ্ছে হোস্ট করবে, মানে ফুটবল বিশ্বকাপ তোমার হচ্ছে হোস্ট করবে, এটাও ইম্পর্টেন্ট। যেহেতু প্রথম তোমার হচ্ছে বিশ্বকাপ ফুটবল আমি যেটা বলি যে 1930 সালে কিন্তু তোমার হচ্ছে উরুগুয়ে আর আর্জেন্টিনা কিন্তু তোমার হচ্ছে খেলছিল হচ্ছে বিশ্বকাপ ফাইনাল। তো সেই হিসাবে 1930 আর এই যে 2030, তাহলে হচ্ছে 100 বছর তোমার হচ্ছে পূর্তি হইতেছে না? সেই 100 বর্ষ তোমার হচ্ছে পূর্তিতে তোমার আবার ওই জায়গাগুলোতেই তোমার হচ্ছে 2030 সালে বিশ্বকাপটা তোমার হচ্ছে অনুষ্ঠিত হবে। তো এগুলো তোমার হচ্ছে ইম্পর্টেন্ট আছে, জাস্ট বলে দিলাম। খেলোয়াড়দের তোমার হচ্ছে জার্সি নম্বর তোমার হচ্ছে লাগাবার প্রথা 1935 সালে তোমার হচ্ছে হয়। মাঝখানে অনেক বছর বিশ্বকাপ অনুষ্ঠিত হয় নাই, পরে 1952 সালে যায় তোমার হচ্ছে বিশ্বকাপ শুরু হয়েছে। এবং তোমার হচ্ছে ব্রাজিল তো তোমার হচ্ছে 5টা বিশ্বকাপ নিয়েছে, এটা তোমরা সবাই জানো, হ্যাঁ। আর্জেন্টিনা 3টা নিয়েছে, যাই হোক এডি হইলো, কোনো সমস্যা নাই। এবার আসো, নিম্নের কোন দেশটি সমুদ্র বন্দর বিহীন তোমার হচ্ছে দেশ? দেখো, মিশরে অনেকগুলো পোর্ট আছে এবং তার আশেপাশে তোমার হচ্ছে সমুদ্র আছে, ঠিক আছে? বেলজিয়াম, এটা তো তোমার হচ্ছে ইয়ার মধ্যেই তোমার সমুদ্রের আশেপাশেই তোমার আছে, ইউরোপের দেশ। উরুগুয়ে, এটাও তোমার হচ্ছে দক্ষিণ আমেরিকান দেশ, তো এটাও তোমার হচ্ছে এর আশেপাশে আছে। কিন্তু প্যারাগুয়েটা আর্জেন্টিনা, ব্রাজিল, তারপর বলিভিয়া, এই দেশগুলোর মাঝখানে তোমার হচ্ছে এই তোমার প্যারাগুয়েটা অবস্থিত, ঠিক আছে? এই জন্য এখানে কোনো তোমার হচ্ছে সমুদ্র বন্দর নেই। এখন সমুদ্র বন্দর ওইদিকে আমরা দক্ষিণ আমেরিকান অঞ্চল পড়লাম, তোমরা এই যে এশিয়া মহাদেশে বা আমাদের এই যে তোমার হচ্ছে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে কোন দেশের হচ্ছে সমুদ্র বন্দর নাই, এটা কও। এটা একটু তোমরা হচ্ছে কমেন্ট করে দাও দেখি, যে এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে বিশেষ করে সার্কভুক্ত দেশে, সার্কভুক্ত কোন কোন দেশের সমুদ্র বন্দর নাই? আফগানিস্তান, ঠিক আছে? তারপর তোমার হচ্ছে নেপাল, ভুটান। বিশেষ করে নেপাল আর ভুটানের কোনো সমুদ্র বন্দর কিন্তু নাই, কারণ ওরা হচ্ছে আমাদের ওই পাশে আছে, তাই না? তো যাই হোক, এগুলো একটু হচ্ছে পড়ে ফেলবা। তাহলে এখানে অ্যান্সার কি হবে? এখানে অ্যান্সার হচ্ছে তোমার হচ্ছে প্যারাগুয়ে হবে, ঠিক আছে? ওকে, এরপরে আসে, দেখো কোন দেশের ডাক টিকিটে সে দেশের হচ্ছে নাম লেখা থাকে না, এটা হচ্ছে ইউনাইটেড কিংডম, ঠিক আছে? যুক্তরাজ্য হবে। ওকে, আচ্ছা, এরপরে আমরা আসি ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা হচ্ছে লিও হবে। গতকালকে হচ্ছে আমরা সদর দপ্তর সম্পর্কেও কিন্তু তোমার হচ্ছে অনেক কিছু হচ্ছে আমরা পড়েছি, ঠিক আছে? যাই হোক, এটা হচ্ছে ইন্টারপোলের সদর দপ্তর হচ্ছে লিও, এবং এই ইন্টারপোলের সাহায্য চাওয়া হয়েছে আমাদের আপাকে কিন্তু ফিরিয়ে আনার জন্য, ঠিক আছে? এটা কিন্তু বুঝছো, ইন্টারপোলের সদর দপ্তর হচ্ছে লিওতে। আচ্ছা, এরপরে আসি তাস কোন দেশের সংবাদ, গতকালকে পড়াইছে, এটা তোমরাই অ্যান্সার করবা। তাস এবং ইন্টারফ্যাক্স কোন দেশের সংবাদ সংস্থা? গতকালকে ক্লাস হয়েছিল, পড়ানো হয়েছে। এরপরে আসি আমরা পাকিস্তান আফগানিস্তানের মধ্যে যে আন্তর্জাতিক সীমানা চিহ্নিতকরণ রেখা আছে সেটির নাম কি? আমি তোমাদের হচ্ছে কয়েকটা আন্তর্জাতিক সীমানা বলে দিই, ঠিক আছে? তাহলে এটার অ্যান্সার করতে সুবিধা হবে। আমরা একটু যাই আন্তর্জাতিক সীমানায়, এখানে একটু দেখো, ঠিক আছে? ভারত পাকিস্তান, এই ভারত পাকিস্তানে তোমার হচ্ছে আন্তর্জাতিক সীমানা ভারত পাকিস্তানের মধ্যে হচ্ছে 2টা। একটা এখানে দেখো রেডক্লিফ লাইন, একটা দেখো রেডক্লিফ লাইন, আর আরেকটা দেখো তোমার হচ্ছে লাইন অফ কন্ট্রোল। তো এই যে রেডক্লিফ লাইন কোন কোন জায়গায় আর লাইন অফ কন্ট্রোল কোন কোন জায়গায়, এটা দেখো, তাহলে হচ্ছে পারবা, মানে বুঝে নাও, ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। দেখো, রেডক্লিফ লাইন যদি আমরা হিসাব করি, যখন ব্রিটিশরা দেশ ভাগ করে আমাদের, ঠিক আছে? ব্রিটিশরা যখন দেশ ভাগ করে ওই সময়টাতে তোমার হচ্ছে ভারত এবং পাকিস্তান যে লাইনের মাধ্যমে বিভক্ত হয়েছিল, সেই লাইনটার নাম হচ্ছে তোমার হচ্ছে রেডক্লিফ লাইন। এই যে লেখা আছে, এই যে, কারণ এই যে বাংলাদেশে কেন রেডক্লিফ লাইন, কারণ বাংলাদেশ কিন্তু ওই সময় কি ছিল? পূর্ব পাকিস্তান ছিল, ঠিক আছে? যেহেতু বাংলাদেশ পূর্ব পাকিস্তান ছিল, তার মানে এই যে এই রেখাটা আর এই যে এই রেখাটা, এইগুলো হচ্ছে তোমার হচ্ছে রেডক্লিফ লাইন। এখন
এই র্যাডক্লিফ লাইন, এখন আমরা তো স্বাধীন হয়ে গেছি 1971 সালে, এখন স্বাধীনতার পর কি আমাদেরকে আলাদা করে লাইন হবে? আমাদের কিন্তু আলাদা করে লাইন হবে না। এই জন্য যদি তোমাদেরকে বলা হয় যে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার তোমার হচ্ছে কোন লাইনের মাধ্যমে আছে, তাহলে তোমার হচ্ছে র্যাডক্লিফ লাইনই হবে অ্যান্সার, এই র্যাডক্লিফ লাইন। ঠিক আছে, এইটা গেল তোমার হচ্ছে র্যাডক্লিফ লাইন, ভারত পাকিস্তান বা ভারত বাংলাদেশ। ঠিক আছে, এখন আসো তোমার হচ্ছে লাইন অফ কন্ট্রোল। এই লাইন অফ কন্ট্রোল জিনিসটা কি? এটা হচ্ছে কাশ্মীরের সাথে ভারত, কাশ্মীর কিন্তু 3টা ভাগে ভাগ। ঠিক আছে, এবং কাশ্মীর যেহেতু আমরা কি বলি যে পৃথিবীর ভূস্বর্গ বলা হয় তোমার হচ্ছে কাশ্মীরকে, যেহেতু কাশ্মীরকে তোমার হচ্ছে পৃথিবীর ভূস্বর্গ বলা হয়, সেই হিসাবে কাশ্মীরের প্রতি সবার একটা ঝোঁক ছিল। তো ওই সময় যখন হচ্ছে তোমার কাশ্মীর ভাগ করা হয়, ভারত পাকিস্তান তো পাইছে, চীন কি বসে থাকবো? চীন কি ওই যে কি জানি বলে চকলেট খাইবো, যাই হোক বললাম চকলেট খাইবো, তো ধরো চীনও কিন্তু বসে ছিল না। তো চীনও তোমার হচ্ছে কিছু অংশ দখল করছে, পাকিস্তানেরও তোমার হচ্ছে কিছু অংশ আছে, ভারতেরও কিছু অংশ আছে। তা তোমার ওই কাশ্মীরে ভারত পাকিস্তান যেটা তোমার হচ্ছে অঞ্চল আছে, এই যে ভারত এটা হচ্ছে তোমার হচ্ছে পাকিস্তান, আর এই যে এইটুকু অংশ তোমার হচ্ছে ভারতের, এইটা তোমার হচ্ছে ইন্ডিয়ার, আর এইটুকু অংশ তোমার হচ্ছে পাকিস্তানের। তো ওইটুকে তোমার হচ্ছে যে তোমার হচ্ছে লাইন দিয়ে তোমার হচ্ছে ভাগ হয়েছে, ওই লাইনটার নাম হচ্ছে লাইন অফ কন্ট্রোল। ঠিক আছে, তার মানে কাশ্মীরে যেটা হবে সেটা হচ্ছে লাইন অফ কন্ট্রোল, এবং ভারত চীনের সম্পর্কে আমরা একটু পরে যাব, তখন আমরা দেখব লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল ভারত চীন। ঠিক আছে, তাহলে লাইন অফ কন্ট্রোল আর হচ্ছে র্যাডক্লিফ লাইন, এই দুইটা ক্লিয়ার তো তোমাদের নাকি ইনশাল্লাহ? তাহলে র্যাডক্লিফ হচ্ছে নর্মাল যে সীমারেখাটা, আর কাশ্মীর নিয়ে যে সীমারেখাটা ভারত পাকিস্তানের মধ্যে, সেটা তোমার হচ্ছে লাইন অফ কন্ট্রোল। এরপরে আর একটাতে যাই, লাইন অফ তোমার হচ্ছে অ্যাকচুয়াল কন্ট্রোল এবং ম্যাকমোহন লাইন, এটা তোমার হচ্ছে ভারত এবং হচ্ছে চীনের মধ্যে। ঠিক আছে, ভারত ইন্ডিয়া ভার্সেস চায়না। ঠিক আছে, তাহলে দুইটা লাইন আছে, কি কি? লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, তার মানে অ্যাকচুয়াল কন্ট্রোল আর কন্ট্রোল যাই হোক, এটা কি নিয়ে হবে? কাশ্মীরি নিয়ে হবে। তাহলে কাশ্মীরটা হচ্ছে দেখো, এই যে তোমার হচ্ছে এইটুকু তোমার হচ্ছে পাকিস্তান নিছে, এইটুকু তোমার হচ্ছে ইয়া নিছে, ভারত নিছে, আর ওই যে এইটুক রাস্তা মানে এইটুক জায়গা, এটাকে আমরা বলি আকসাই চীন। ঠিক আছে, এটাকে বলা হয় আকসাই চায়না। তো এই যে তোমার হচ্ছে এই যে লাইনটা আছে, এই যে ভারত আর চীনের মধ্যে যে লাইনটা আছে, এই লাইনটাতে তোমার হচ্ছে এটাকে আমরা বলতেছি লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। ঠিক আছে, তো লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল হচ্ছে কোনটা? এই যে তোমার হচ্ছে এইটুকু। ঠিক আছে, আর ম্যাকমোহন লাইন এটাও ভারতের সাথে। কিভাবে ভারতের সাথে? অরুণাচল প্রদেশ ভারতের যেটা আছে, এই যে এইদিকে দেখো যে অরুণাচল প্রদেশ, সেই অরুণাচল প্রদেশ এই যে এই যে এই যে লাইনটা, এই যে, ঠিক আছে, এই যে তোমার হচ্ছে অরুণাচল প্রদেশ, এই অরুণাচল প্রদেশের সাথে এই যে ইন্ডিয়ার যে তোমার হচ্ছে অরুণাচল প্রদেশ আছে, সেই অরুণাচল প্রদেশের সাথে যে লাইনটা, সেই লাইনটাকে হচ্ছে আমরা বলি ম্যাকমোহন লাইন। তাহলে আমরা হচ্ছে দুইটা লাইন পড়লাম, একটা হচ্ছে র্যাডক্লিফ লাইন, একটা হচ্ছে আমরা পড়েছি কি লাইন অফ কন্ট্রোল, আরো এখানে দুইটা পড়লাম যে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল আর তোমার হচ্ছে ম্যাকমোহন লাইন। ঠিক আছে, এইগুলো তোমার হচ্ছে ভারত চীন আর ভারত পাকিস্তান। এরপরে আসো ডুরাল্ট লাইন যেটা আছে, সেটা তোমার হচ্ছে আফগানিস্তান আর হচ্ছে পাকিস্তান। আমরা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের যে লাইনগুলো আছে, এই লাইনগুলো হচ্ছে আজকে পড়বো। ঠিক আছে, বাকিটা তোমাদের হচ্ছে ফুল ক্লাসে লাইনের একটা ক্লাস হবে, সেই লাইনের ক্লাসগুলোতে তোমাদেরকে হচ্ছে ইন ডিটেলস হচ্ছে আর বাকিগুলো হচ্ছে বলা হবে। এখানে আফগানিস্তান আর হচ্ছে পাকিস্তানের মধ্যে দেখো, এই যে নর্মাল যে আফগানিস্তান আর পাকিস্তানের যে লাইনটা আছে, সেই লাইনটাকে হচ্ছে আমরা বলতেছি ডুরাল্ট লাইন। ঠিক আছে, তাহলে ওখানে যদি আমরা যাই, এই কোশ্চেনটাতে যদি আমরা যাই, তাহলে দেখো পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে যে আন্তর্জাতিক যে সীমানাটা আছে, সেটা তোমার হচ্ছে কি হবে? সেটা হবে ডুরাল্ট লাইন। আর র্যাডক্লিফ লাইন হচ্ছে কি? র্যাডক্লিফ লাইন হচ্ছে ভারত পাকিস্তান অথবা বাংলাদেশ ভারত। ম্যাকমোহন লাইন হচ্ছে কি অরুণাচল প্রদেশে যেটা ছিল সেটা। আর তালেবান তো কোনো লাইনই নেই, ওটা হাস্যকর একটা অপশন দিছে। ঠিক আছে, ওটা হচ্ছে শেখ হাসিনা মার্কা হচ্ছে অপশন দিছে। তালেবান কিন্তু এখন আফগানিস্তানের ক্ষমতায় বিজয় কিন্তু। ঠিক আছে, তালেবান এটা কোনো লাইনই না, ওটা হাস্যকর। যাই হোক, তাহলে হচ্ছে এটা গেল। এরপর আমরা আমাদের পরের হচ্ছে ইয়াতে যাই। বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তর হচ্ছে কোথায়? এটা হচ্ছে রোমে, ইতালির রোমে। ঠিক আছে, এই রোম শহরটা কোথায়? ইতালিতে। হ্যাঁ, ইতালির তোমার হচ্ছে রোম শহর, ফ্রান্সের প্যারিস, জেনেভা সুইজারল্যান্ড, লন্ডন তো তোমার হচ্ছে যুক্তরাজ্য। ঠিক আছে, তাহলে এটা রোমে অবস্থিত। এরপর আসে আমরা আন্তর্জাতিক পরিবেশ দিবস যে দিন পালিত হয়। তোমরা এটা সবাই জানো, এটা বলা লাগে না যে আন্তর্জাতিক পরিবেশ দিবস হচ্ছে কবে, সেটা হচ্ছে 5 জুন। আর 31শে মে কি দিবস, এটা তোমরা একটু ইয়া করো, কারণ
গতকালকে আমরা দেখেছি যে 31শে মে কি দিবস, সেটা কিন্তু আসছিল মেডিকেল এডমিশন টেস্টে, ঠিক আছে? তাহলে 31শে মে কি দিবস এটা তোমরা একটু কমেন্ট করে জানাও, আমি একটু দেখি, ঠিক আছে? তাহলে এটা গেল তোমাদের হচ্ছে 31শে মে আন্তর্জাতিক পরিবেশ দিবস। ক্লিয়ার বিষয়টা? তাহলে আজকে মনে হয় আমরা এইটুকুই হচ্ছে পড়াশোনা করলাম। আগামীকালকে হয়তো সেম টাইমে তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। এবং এইভাবে যদি ব্যাখ্যা অনুযায়ী যদি তোমরা পড়ো তাহলে তোমাদের পড়াশোনাটা কিন্তু হচ্ছে ভালো হবে। ম্যাক্সিমাম আমি গতকালকেও বলেছি, আজকেও বলি, 70% তোমার হচ্ছে পড়াশোনা ইনশাল্লাহ হয়ে যাবে। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।